আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। এই প্রথম আমরা বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করলাম যখন তিনি আর আমাদের মাঝে নেই। গত 15ই আগস্ট আমরা তার 82তম জন্মদিন এটি পালন করেছি। জাতি গভীর কৃতজ্ঞতায় তাকে স্মরণ করেছেন এবং এই জাতিকে বেগম খালেদা জিয়াকে স্মরণ করতেই হবে। এই জাতির গণতন্ত্রের ইতিহাসে, গণতন্ত্রের সংগ্রামে অধিকার ফিরে পাওয়ার যে ঐশ্বর্যমণ্ডিত ইতিহাস, সেখানে বেগম খালেদা জিয়া চির জাগরুক হয়ে আমাদের মাঝে যতদিন এই পৃথিবী আছে, বাংলাদেশ আছে, ততদিনই তিনি আমাদের কাছে থাকবেন। যে গণতন্ত্রের জন্য তিনি জীবন দিয়েছেন, যেই ভোটের অধিকার সহ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি লড়াই করেছেন, সেই লড়াইয়ের কারণেই আমরা যতদিন এই অধিকারগুলো ভোগ করব, আমাদের বাংলাদেশ যতদিন সার্বভৌম থাকবে, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া যতদিন অব্যাহত থাকবে এবং মানুষ অধিকার আদায়ের লড়াইয়ের সেই ঐশ্বর্যমণ্ডিত ইতিহাস যতদিন স্মরণ করতে সক্ষম হবে, ততদিনই বেগম খালেদা জিয়া একেবারে অবধারিতভাবে আমাদের সামনে তার মুখাবয়ব ভেসে উঠবে। গত 2025 সালের 30শে ডিসেম্বর সেই একেবারে ভোরবেলা সূর্য ওঠার আগে যেই সংবাদটি আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো আমাদের সামনে উপস্থিত হয়েছিল, সেটি ছিল বেগম খালেদা জিয়ার নেই। গণতন্ত্রের মাতার জীবনাবসান হয়েছে। বাংলাদেশ তার সবচেয়ে আপনজনের একজনকে হারিয়েছে। বেগম খালেদা জিয়ার জীবন একেবারে শুরু থেকেই একটি সংগ্রামী জীবন, একটি ঝঞ্ঝা বিক্ষুব্ধ জীবন, একটি ঝুঁকির জীবন। আমরা জানি যে তার দাম্পত্য জীবন মাত্র 21 বছরের, 1960 থেকে 1981 সাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই শাহাদাতের দিন পর্যন্ত। এই মাত্র 21 বছরের দাম্পত্য জীবন তার কখনোই সেই অর্থে সুখে কাটেনি। এই জীবনে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুটি যুদ্ধ করেছেন, একটি পাকিস্তানের পক্ষে, ভারতের বিপক্ষে 1965 সালে, এবং সেই যুদ্ধে খেমকারান সেক্টরে তার কৃতিত্বপূর্ণ অবদান তৎকালীন সময় পাকিস্তান সরকার তাকে বিশেষ খেতাবে ভূষিত করেছিল। আরেকটি যুদ্ধ সেই পাকিস্তানেরই বিপক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে 1971 সালে। মাত্র 6 বছরের ব্যবধানে যখন বেগম খালেদা জিয়া একজন সদ্য সংসার জীবনে পদার্পণ করা একজন নারী, তাকে দুটো যুদ্ধ মোকাবেলা করতে হয়েছে। একজন সৈনিক বা একজন সেনা অফিসারের যুদ্ধে অবস্থায় তার স্ত্রী এবং তার পরিবারের কি অবস্থা হয়, এটি নিশ্চয়ই আমরা বুঝতে সক্ষম। সেই ধরনের একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিস্থিতি বেগম খালেদা জিয়াকে মোকাবেলা করে তার দাম্পত্য জীবনের সূচনাতেই এক সংগ্রামের ইতিহাসে নিজের নাম লেখাতে হয়েছে। এবং এখানে একটা কথা বলে নেওয়া ভালো, বাহুল্য হবে না, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও সেই কীর্তিমান সেনা অফিসার যিনি পৃথিবীর দুটো গুরুত্বপূর্ণ সামরিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছেন। একটি ভারতের বিপক্ষে, পাকিস্তানের পক্ষে, আরেকটি বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের পক্ষে, আরেকটি শক্তিশালী সেনাবাহিনী পাকিস্তানের বিপক্ষে, এবং দুটি যুদ্ধেই তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন এবং দুটি যুদ্ধেই তিনি খেতাবপ্রাপ্ত হয়েছেন। দুটি যুদ্ধেই তার অবদান মূল্যায়িত হয়েছে তার স্বশা রাষ্ট্রের কাছে। এই যে একজন সেনা অফিসার, তিনি এত বড় কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারেন যুদ্ধে অবতীর্ণ হয়ে, নিশ্চয়ই তার স্ত্রীকে কেমন হতে হয় এটি আমাদেরকে বিস্তারিত বর্ণনা করে বোঝানোর প্রয়োজন হয় না। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে সেনাবাহিনীর মধ্যে নানা গড়াপেটায় জিয়াউর রহমান ডিপ্রেশনে ছিলেন। তার যখন সেনা প্রধান হওয়ার কথা, তখন তাকে সুপারচিট করে অন্য একজনকে সেনা প্রধান করেছিল সেই সময়ের শেখ মুজিব সরকার। এই পরিস্থিতির মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়া গেছেন। 15ই আগস্টে পট পরিবর্তন পরে বাংলাদেশের সেনাবাহিনীতে একটা চরম অস্থিরতার কথা আমরা জানি। 3রা নভেম্বর ভারতের ছত্রছায়ায় যে কুটি সেনাবাহিনীতে হয়েছিল, সেই কুয়ের পরে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দি করা হয় এবং তার কাছ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। সে সময় তাকে হত্যা করা হতে পারে এরকম ঝুঁকি সাধারণভাবেই ছিল।
এবং সেই ঝুঁকি হাতে নিয়েই জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তার দুই শিশুপুত্র সেদিন তাদের ক্যান্টনমেন্টের বাসায় বন্দী ছিলেন। সিপাহী জনতার এক অপরিসীম বিপ্লবের মধ্য দিয়ে তারা মুক্ত হন এবং জিয়াউর রহমান দেশের দায়িত্ব পালনের মতো একটা পরিস্থিতি তার সামনে আসে। তিনি অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে সেই দায়িত্ব গ্রহণ করে কিভাবে তিনি দেশকে এগিয়ে নিয়ে গেছেন সেই ইতিহাস তো আমরা জানি। এর পিছনেও নিশ্চয়ই এই মহিষী নারীর একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। 1975 সালের পর থেকে 21 সালের 30শে মে পর্যন্ত দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত মানুষের ভাগ্য পরিবর্তনে জিয়াউর রহমানের যে ছুটে চলা, সেখানেও ছায়াসঙ্গী ছিলেন বেগম খালেদা জিয়া। এই যে 21 বছরের দাম্পত্য জীবনের দুটি যুদ্ধ, সামরিক বাহিনীর মধ্যে দ্বন্দ্বের নানা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি, তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হওয়া এবং তারপরে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ, এবং জিয়াউর রহমান বেঁচে থাকা অবস্থায়, রাষ্ট্রপতি থাকা অবস্থায় তিনি যে 18 ঘন্টা পরিশ্রম করতেন এটি তো আমরা জানি। সেই অবস্থায় একজন ভদ্র মহিলার সংসার সামলানো, পরিবার দেখাশোনা করা, দুটি সন্তানকে বড় করে তোলা, এটি কত বড় সংগ্রাম, এটা ব্যক্তি জীবনের সংগ্রাম, সেটি নিশ্চয়ই আমরা অনুমান করতে পারি। এবং জিয়াউর রহমানের প্রতিটি সংগ্রাম, প্রতিটি দ্বন্দ্ব, প্রতিটি ঝুঁকিতে এই মহিষী সাহসী এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারার সক্ষমতা যার আছে, সেই নারী কি ভূমিকা রেখেছিলেন আমরা সহজেই অনুমান করতে পারি। 81-র পরে জিয়াউর রহমানের মৃত্যুর পরে 82 সালে বাংলাদেশের মানুষের সামনে এসে উপস্থিত হলো স্বৈরাচারী এরশাদের সেই সামরিক শাসন। বিএনপি কয়েক টুকরা হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়ল এরশাদের প্রয়োজনায়। শামসুল হুদা, মতিন, নানা গ্রুপে বিএনপি বিভক্ত হলো। বিএনপির মধ্যে এ ধারা ও ধারা, একটা অনৈক্যের পরিবেশ। বিচারপতি সাত্তার, তিনি তার বয়োবৃদ্ধতা এবং তিনি পেশাদার রাজনীতিবিদ নন, সে কারণে তিনি অনেক পরিস্থিতি সে সময় সহজভাবে মোকাবেলা করতে সক্ষম হননি। তরুণদের প্রয়োজনায় এবং দলের সাধারণ নেতাকর্মীদের অপরিসীম ভালোবাসায় সিক্ত হয়ে বেগম খালেদা জিয়া 83 সালে বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেন। গৃহবধূ থেকে তিনি রাজনীতিতে নাম লেখান এবং তিনি এক পর্যায়ে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। 84 সালে তিনি পূর্ণাঙ্গ চেয়ারপারসনের দায়িত্ব নিয়ে বিএনপিকে পুনর্গঠন, সংগঠিত করা অথবা ধরে রাখার কাজে তিনি মনোযোগী হলেন এবং সেখানে তার সাফল্য ঈর্ষণীয়। 86 সালে আমরা দেখেছি এক ঝাঁক বিএনপির সেই সময় শীর্ষ নেতা এরশাদের প্রলোভনে পা দিয়ে তারা মন্ত্রিসভায় যোগদান করলেন, এরশাদের রাজনৈতিক দলে যোগদান করলেন। বেগম খালেদা জিয়া তখন মধ্যম সারির কিছু নেতাকে নিয়ে, কিছু লড়াকু মানুষকে নিয়ে, মূলত তরুণদের পরে নির্ভর করে তিনি বিএনপিকে রাজপথের আন্দোলনে সক্রিয় করতে তিনি সফলতা লাভ করেছিলেন। 86 সালে আন্দোলনের সঙ্গে বেইমানি করে হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, জামাত ইসলামী, সিপিবি সহ কয়েকটি রাজনৈতিক দল তারা আন্দোলনকে মাঠে পিঠে ছুরিকাঘাত করে তারা এরশাদের অধীনে পাতানো নির্বাচনে অংশগ্রহণ করেন। বেগম খালেদা জিয়াকে একা করে দেওয়ার একটা চেষ্টা ছিল, কিন্তু সেই সময় বামপন্থী কয়েকটি রাজনৈতিক দল 7 দলীয় জোটের সাথে তারা যুক্ত হন। 7 দলীয় জোট এবং 5 দলীয় জোট, যেটি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই আন্দোলনকে সাফল্যের দিকে নিয়ে যান। 90-এ এরশাদের পতনের মধ্য দিয়ে 1991 সালে একটি গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন, এটি আমরা সে সময় পেয়েছিলাম এবং সে সময়ে আওয়ামী লীগের নেতারা মুজিব কোড বানিয়ে মন্ত্রিসভার শপথ পড়বেন বলে তারা প্রস্তুত হয়ে বসেছিলেন। তারা দাপট দেখিয়েছিলেন যে মাত্র কয়েকদিনের ব্যবধানে তারা ক্ষমতায় চলে যাচ্ছেন। অভাবনীয় সাফল্য লাভ করলো বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি এবং সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে তারা সরকার গঠন করলো। এখানে বলা বাহুল্য যে বিএনপির এই সাফল্যে বিএনপির প্রাতিষ্ঠানিক বা সাংগঠনিক সক্ষমতা এটি মূল কারণ না। মূল কারণ হলো ব্যক্তি বেগম খালেদা জিয়ার আপসীন নেতৃত্ব এবং তার জনগণকে বুঝতে পারা, জনগণ তার প্রতি আস্থা রাখা, তার ক্যারিসম্যাটিক লিডারশিপ। এবং আমরা জানি যে 91 সালে তিনি যখন রাষ্ট্র ক্ষমতা এই দায়িত্ব তিনি গ্রহণ করেন, তখন বাংলাদেশের অবস্থা কী ছিল। এই বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে তার কয়েকটি সিদ্ধান্ত অত্যন্ত যুগান্তকারী এবং আজকের বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে তার প্ল্যাটফর্ম রচনা করেছিলেন 91 সালে বেগম খালেদা জিয়া। প্রধান কারণ হলো শিক্ষা। এখানে তিনি প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন তার সরকারের সূচনাতেই এবং 6 বছরের যে কোনো বাচ্চাকে স্কুলে যেতে হবে,
এই আইন এবং এই মোটিভেশন প্রোগ্রাম চালু করে বাংলাদেশের শিক্ষার হার বৃদ্ধিতে বেগম খালেদা জিয়ার এই সিদ্ধান্তটি অত্যন্ত যুগান্তকারী। একই সাথে মেয়েদেরকে সমাজে পরিবারে বোঝা মনে করা হতো, সেই মেয়েদের জন্য 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করা হলো এবং মেয়েদের জন্য শিক্ষার জন্য উপবৃত্তি এই প্রকল্প চালু করা হলো। হু হু করে স্কুলে ছাত্রী সংখ্যা বেড়ে গেল এবং প্রায় সমতা, এখন শিক্ষার্থীদের মধ্যে নারী পুরুষে প্রায় সমতা। এবং সেই যে মেয়েরা শিক্ষিত হওয়া শুরু করলো, আজকে যে নারীর ক্ষমতায়নের কথা আমরা বলি, নারীর অগ্রগতির কথা আমরা বলি, নারীকে রাষ্ট্রের কাজে ব্যবহার করে রাষ্ট্রের উন্নতির যে কথা আমরা বলি, এটির পাটাতন রচনা করেছিলেন বেগম খালেদা জিয়া। এবং আজকে দেখেন বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ জেলায় জেলা প্রশাসক নারী, এমনকি পুলিশ সুপার পর্যন্ত নারী। টিওনো তো বেশ উল্লেখযোগ্য সংখ্যক টিওনো তারা দায়িত্ব পালন করছে। অর্থাৎ শুধু নারীরা চাকরি করে সংসার সামলাচ্ছেন না, নারীরা রাষ্ট্রের প্রয়োজনে প্রশাসনিক কাঠামোতেও তারা ভূমিকা রাখছেন। এটি নারীদেরকে বলতেই হবে। তারা এ কারণে বেগম খালেদা জিয়ার কাছে অবশ্যই কৃতজ্ঞ থাকবেন। বাংলাদেশে ভঙ্গুর অর্থনীতি, বাজেটের সিংহভাগ অর্থ হয় খয়রাত করে আনতে হতো, না হলে ঋণ করে আনতে হতো। এই বাজেটে দেশীয় অর্থের সংস্থান এটি আজকে যে অবস্থায় এসেছে, অন্তত একটি মোটামুটি স্মার্ট পর্যায়ে এসেছে, নির্ভর করার মতো জায়গায় এসেছে, এরও পাটাতন রচনা করেছিলেন বেগম খালেদা জিয়া। তিনি ভ্যাট প্রথা চালু করে এই যে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থ সংগ্রহ করে রাষ্ট্রের অর্থনীতিকে সমৃদ্ধ করা, এটিও তার একটি যুগান্তকারী, ইতিহাস সৃষ্টিকারী পরিকল্পনা এবং তার বেনিফিট আজকে আমরা পাচ্ছি। গার্মেন্ট শিল্প, যেটি বাংলাদেশের রপ্তানি আয়ের শতকরা 80% যেখান থেকে এখন আমরা পাই, এবং 40-50 লক্ষ মেয়ে যে এই গার্মেন্টস খাতে কাজ করে জীবিকা নির্বাহ শুধু না, দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে, তার পরিবারে কন্ট্রিবিউট করার যে সুযোগ, এটির জন্য বেগম খালেদা জিয়ার কাছে আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। কারণ বেগম খালেদা জিয়া যখন ক্ষমতা গ্রহণ করেন 91-তে, তখন 100-3 মতো গার্মেন্টস শিল্প বাংলাদেশে তখন চলমান ছিল। তিনি গার্মেন্টসের মালিকদের সঙ্গে বসলেন, তিনি যে বিশ্বের যে সমস্ত দেশ এই ধরনের উদীয়মান শিল্প খাতে উন্নতি করেছে তাদের এক্সপার্টিসদেরকে আনলেন এবং গার্মেন্টস মালিকদের চাহিদা অনুযায়ী প্রণোদনা, ভর্তুকি, ঋণ, অন্যান্য যা সুবিধা অবারিতভাবে তিনি সেটি দেওয়ার জন্য তার অর্থমন্ত্রীকে নিয়ে এই কাজ শুরু করলেন। এবং যার ফলশ্রুতিতে বেগম জিয়ার ওই 5 বছরেই এই সংখ্যা 10 গুণ বেড়ে 3000 গার্মেন্ট শিল্প সে সময় বাংলাদেশে চলমান। এরপরে 91 সালের ওই যে নির্বাচন, অভাবনীয় সাফল্য, বেগম জিয়ার সাফল্যকে শুধু এই একটি নির্বাচন দিয়ে মাপলে হবে না। বেগম খালেদা জিয়া বিশ্বের বুকে একমাত্র নেত্রী, বাংলাদেশ উপমহাদেশ তো বটেই, যিনি 5টি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, মোট 23টি আসনে তিনি লড়েছেন, 23টি আসনেই তিনি বিজয়ী হয়েছেন। আমি একটু ছোট্ট করে পরিসংখ্যানটি আপনাদের তুলে ধরি, বিশেষ করে তরুণ বন্ধুদের জন্য এটি হয়তো অনুপ্রেরণা হতে পারে। 1991 সালে তিনি 5টি আসনে নির্বাচন করেছিলেন, বগুড়া 7, ঢাকা 5 এবং 9, চট্টগ্রাম 8 এবং ফেনী 1, প্রত্যেকটিতে তিনি বিজয়ী হয়েছিলেন। 1996 সালের 15ই ফেব্রুয়ারিতে ফেনী 1 ও 2, বগুড়া 7, সিরাজগঞ্জ 2, রাজশাহী 2, অর্থাৎ রাজশাহী সদর আসনটি। 1996 সালে বগুড়া 6, 7, ফেনী 1, লক্ষ্মীপুর 2, চট্টগ্রাম 1, এবং 2001 সালে বগুড়া 6 এবং 7, ফেনী 1, খুলনা 2, খুলনার সদর আসন, এবং লক্ষ্মীপুর 2। 2008 সালে এই সংখ্যা নির্বাচন কমিশন কমিয়ে দিল, 5টি না, একজন ব্যক্তি সর্বোচ্চ 3টিতে নির্বাচন করতে পারবেন। সে সময় তিনি বগুড়া 6 এবং 7 এবং ফেনী 1-এ তিনি নির্বাচন করেছিলেন। এই 23টি আসনেই তিনি 5 বারের নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। বলা বাহুল্য যে তিনি 2, 3, 4, 5 হাজার ভোটে বিজয়ী হতেন না, তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তুলনায় 2, 2.5, 3 গুণ ভোটে তিনি বিজয় লাভ করতেন। অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব প্রান্তেই তার নির্বাচন করার ইতিহাস আছে এবং সবখানেই বিজয়ী হওয়ার ইতিহাসে। অনেক প্রতিদ্বন্দ্বীকেই দেখেছি পৈতৃক নিবাস ছাড়া আর কোথাও তার আশ্রয় জোটেনি, এমনকি শ্বশুর বাড়িতে নির্বাচন করেও বিপুল ভোটে পরাজিত হওয়ার রেকর্ডও এই দেশের অনেক অহংকারী নেত্রীর আছে, এমনটি আমরা জানি। এই বেগম খালেদা জিয়া 1960 সালে তিনি জলপাইগুড়িতে পিতার কর্মস্থল, তার পিতা ইস্কান্দার মজুমদার, সেখানে তিনি জন্মগ্রহণ করেন।
পুতুলের মতো অতীব সুন্দর চেহারার এই কন্যার নাম রাখেন ইস্কান্দার মজুমদার এবং মাতা তৈয়বা মজুমদার। এই দম্পতি নাম রাখেন পুতুল। সেই পুতুলের মতো মানুষটির জীবন পুতুলের মতো সাজানো গোছানো হয়নি। একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা সংগ্রামের ইতিহাসের মধ্য দিয়ে এই মহিষী নারীর জীবন গেছে। তিনি আপোষ করেন নাই। তিনি আপোষ করলে নিজের জীবন এবং পরিবারের জীবন স্বাচ্ছন্দ্য হতো, সুন্দর হতো। অনেকবারই তাকে প্রেশারাইজ করা হয়েছে, প্রলোভন দেখানো হয়েছে যে আপনি চিকিৎসার জন্য বিদেশ যাবেন, যান, রাজনীতি করবেন না, রাজনীতিতে ফিরবেন না, আপনার পরিবারের কেউ রাজনীতি করবেন না, এই আন্ডারটেকেনের মধ্যে আসেন। বেগম খালেদা জিয়া দেশের মানুষের অধিকারকে তিনি তার ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য এবং পরিবারের নিরাপত্তার দিকে তাকিয়ে কখনোই তিনি বিকিয়ে দেননি। তিনি 2014 সালে কয়েকটি মন্ত্রীর লোভ দিয়ে তাকে নির্বাচনে আসার জন্য প্রলোভিত করেছিল শেখ হাসিনা। তিনি বলেছিলেন জনগণের ভোটাধিকার বিষয়টি আমার কাছে গুরুত্বপূর্ণ, ফলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে না, আমি এই নির্বাচনে যেতে পারি না। অনেক বোদ্ধাই, এমনকি বিএনপির অনেক নেতাকর্মীরাও সেদিন সমালোচনা করেছিলেন যে বেগম খালেদা জিয়ার এই নির্বাচনে অংশগ্রহণ করলে তিনি বিজয়ী হতেন। বিজয়ী হতেন তো পরের কথা, আগে তো মানুষের অধিকার। সেই প্রশ্নে বেগম জিয়া আপোষহীন ছিলেন এবং সেই লড়াইটি তিনি করেছেন। তিনি মিথ্যা মামলায় জেলে গেছেন, আপোষ করেননি। তাকে বলা হয়েছিল যে বিরোধী দলের নেত্রী হয়েই থাকবেন, নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, তার জেল জুলুম মামলা এগুলো কিছুই থাকবে না। ঘষা মাজা নথির ভিত্তিতে একটি বানোয়াট ফরমাইশি মামলায় তাকে রায় দিয়ে ওই অন্ধকার প্রকোষ্ঠে তাকে নির্যাতিত করা হয়েছিল। এবং একথা তার চিকিৎসকরা বলেছেন যে সুস্থ বেগম জিয়া হঠাৎ করে 2 বছরের মধ্যে এতটা অসুস্থ কি করে হলেন। লিভার সিরোসিস তো কোনো স্বাভাবিক অসুস্থতা নয়, তাকে ভুল ট্রিটমেন্ট করা হয়েছে, তাকে অপচিকিৎসা করা হয়েছে, তাকে স্লো পয়জনিং করা হয়েছে, তারপরেও তিনি আপোষ করেননি। তিনি যদি লন্ডন চলে যেতেন এবং তিনি যদি স্বীকার করতেন যে আমি এবং আমার পরিবার তারেক রহমান আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথা গলাবো না, তাহলে কি হতো? মানুষ এই অধিকারকে আর কোনোদিন ফিরে পেত? 2024 সালের 5ই আগস্ট কি হতো যদি বেগম খালেদা জিয়া চলে যেতেন? যত যেই বলুন অমুক মাস্টার মাইন্ড তমুকিয়ে, বেগম খালেদা যদি এই আপোষটা করতেন তাহলে কি আজকের এই পরিণতি হতো? ফলে বেগম খালেদা জিয়া মোর অ্যাবভ দেন অল আদার্স, তিনি সকলের উপরে তার অবস্থান ছিল। কিন্তু এই ইতিহাস কি একদিনে রচিত হয়েছে? শুধু শুধু রচিত হয়েছে? বিএনপি তো তখন ক্ষমতায় ছিল না, তখন একটা মধ্যস্থতাকারী অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়। তার অন্তিম যাত্রায় এই জাতি প্রমাণ করেছে তিনি এই জাতিকে যা দিয়েছেন, জাতি সেই ঋণ শোধ করার জন্য একটু হলেও তারা সেই অবদানটি রেখেছেন। বেগম খালেদা জিয়ার এই অসুস্থতা, এই চলে যাওয়া, এই সময়ের যে ঘটনা পরস্পরায় যে কয়েকটি শ্বাসরুদ্ধ দিন আমরা দেখেছি, তার জানাজায় মেট্রো রেল থেমে গেছে, মানুষ লাফিয়ে পড়ে মেট্রো রেল স্টেশনে জানাজায় দাঁড়িয়ে গেছে, গাড়ি থেমে গেছে, মানুষ গাড়িতে নেমে যে যেখানে পেয়েছে। কিসের কাতার, কিসের লাইন সোজা করা? সংসদের দক্ষিণ প্লাজা ছিল জানাজার নির্ধারিত স্থান, মানিক মে এভিনিউ, কিন্তু পুরো ঢাকা শহর সেদিন জানাজা স্থলে পরিণত হয়েছিল। আজকে বেগম খালেদা জিয়ার জন্মদিনে আমাদের আড়ম্বরতা নেই, আয়োজন নেই, মোমবাতি জ্বলেনি, আমরা উৎসব করিনি, তাতে কি হয়েছে? আমরা একটা প্রত্যয় নিয়ে যদি এই মহিষী নারীকে আমাদের জীবনের চলার পথে তার অনুপ্রেরণাকে সঙ্গী করতে পারি, তাহলেই বোধহয় তার প্রতি ঋণ শোধ হবে। যে গণতন্ত্রের জন্য তিনি জীবন দিয়ে গেছেন, যেই মানুষের ভোটাধিকার সহ অধিকারের প্রশ্নে তিনি আমৃত্যু লড়াই করেছেন, আমরা যদি সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, ভোটের অধিকার সহ মানুষের ন্যায্য অধিকার এই প্রশ্নে যদি আমরা আপোষহীন থাকি, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে তার দেখানো পথে যদি আমরা সোজা মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারি, তাহলেই সম্ভবত বেগম জিয়া প্রতি আমাদের যে অপরিশোধযোগ্য ঋণ, সেটিও তো পরিশোধে আমরা কিছু প্রয়াস চালাতে পারি। ছোট্ট 2টি লাইন বলে শেষ করি। এই তুমি আমাদেরকে দিয়েছ যা, সেই তোমায় ভুলি কেমন করে মা। এই তুমি আমাদেরকে দিয়েছ যা, সেই তোমায় ভুলি কেমন করে মা। ধন্যবাদ।